আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৪৫-৪৬। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরে রেখেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমে সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়ে চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল, আবিরের ফোনের লকও খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের অকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আখিজোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘোরে আবির বালিশ থেকে সরে মেঘের উরুতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতর আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষপিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহটা প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে, অবিরত হাত কাঁপছে। আবির জ্বরের ঘোরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পড়তে চাস, তবে কিসের এত অভিশঙ্কা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খেকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কী সব বলতে যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির ভাই কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন, আপনার কিচ্ছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীরটা আরো খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুমে থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করেই শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পটি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় ১ ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলালো। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশও ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসল। মেঘ পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, আর জলপট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছে না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে, ঠিক যেন ঘরের বউ।
আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না। একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তায় আপনাকে করতে হবে না। নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে। বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজর ঠিক মেঘের চোখে বরাবর। অ- অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ঝিম ঝিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত কেন করেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমার জেদ কমাতে বলেন। তোর জেদটা কমলেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না। জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না। শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে? আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল, বলে আসছি। আর আমি না আসলে তো জানতামই না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন বলে জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিজে গিয়েছিলাম। বড় আম্মু আম্মু সবাই ঘুমিয়েছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি। আর কিছুই বলবো না তোকে। কিছু বলতেও হবে না। কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না। মাথায় প্রচন্ড ব্যথা করছে। তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলেতে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল। কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারায় তাকে ঈর্ষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যে একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতের স্বপ্নে দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে, অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানভীর রুমে ঢুকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছে। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খেকেরি দিতে মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট করে বলল, অনেকটাই কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবিরের যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচ্চু এই ঘটনাটা কিভাবে নিয়েছে, বা এর পরিণাম কি হতে পারে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে। যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে, তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারে না। গত 7 বছরে অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে রেখেছে। আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলে ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন মেঘকে এক পলক দেখতে পায়। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল। নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবে লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের ওপরে রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে।
আবিরের গালের খোঁচা খোঁচা দাড়িগুলোর স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরায় উপর শিরায় তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত ছড়িয়ে মুগ্ধ আঁখিতে তাকিয়ে রইল আবির এর অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগে হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো কিছুতে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনে দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তার ওপর জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ার আবিরের মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় ও তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানায় থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতে আরেকটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছুই না, বলে মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতে দেখে আবির গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখে আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টার স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূও এত লজ্জা পাবে না তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছুই বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বাকি, আমি কি অবৈধ কিছু করেছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুইজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো দিন একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তার ওপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো, তোমার নিজের দোষে আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এ কথা কেন বলতে গেছিলা? তার ওপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলা কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যেই তোর বোন আমার ফোন চেক করে ফেলছে। মালাকে পাঠানো মেসেজ দেখছে, কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবি নিশ্চয়ই দেখছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপারটা দেখছে মানেই ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি, যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো, দূর থেকে তোর বোন ওয়ালপেপারেরটা ঠিক মতো দেখে নি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের ওপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্টহাসি দেখে আবিরের ভুরু যুগল কুঁচকে আসে। কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছে না। হাসতে হাসতে কোনো মতে এনে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কিনা জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটা কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে, তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যিই তাই,
বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকেই নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। 2 দিন কেটে গেছে। মেঘ এ 2 দিন ক্লাসে যায়নি। কারোর সঙ্গে যোগাযোগও করেনি। মিনহাস কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে। কিন্তু মেঘ কারো ফোনই ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়ার একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে। অনেক দিন পর বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখে মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতে সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাস বলল, কিরে, এতগুলো কল দিলাম ধরিসনি কেন? মিষ্টি বলল, তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? মেঘ বলল, কোথাও না। এবার বন্যা বলল, কিরে, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ বলল, আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা বলল, হয়েছে কি বলতো? মেঘ বলল, আমি ভাবলাম হোস্টেলে সিট নিব। ওরা সবাই বলতেছে হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গেলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগে আবির ভাই ফর্ম ছিঁড়ে ফেলে চিল্লাচিল্লি শুরু করেছেন। এমনকি আমার পা ভাঙার হুমকিও পর্যন্ত দিয়ে গেছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিলে ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাস, তামিম, বন্যা সকলে পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সমস্যা। তুই জানিস ছোট থেকেই তোরে কিভাবে বড় করছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিস না। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আধমরা করেনি সেই কপাল। তুই আমায় একবার একটা কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ বলল, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের ওপর রাগ করে তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত স্বরে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে এই বেটার সমস্যা কি? বেটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। মিনহাস বলল, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম বলল, আমিও। বন্যা বলল, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? মেঘ বলল, উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে। তারপর জানছি আমার সাথে ফাজলামো করছে। মিষ্টি বলল, আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া বলল, এই মিষ্টি চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি বলল, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। মেঘ বলল, আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার। হইছে? মিষ্টি বলল, বেটা বিয়ে করে ফেলছে শুনে তুই সেই দিন কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? বন্যা বলল, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে। তাই বলে তোরা ওকে আরো উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিছিস। মিনহাজ বলল, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা বলল, দেখলাম তো কেমন খেয়াল রাখছিস। ফাঁসাইয়া দিয়া নিজেরা তো বিরাট শান্তিতে আসিস। যা ঝড় গেছে তো আমার বেবিটার ওপর দিয়ে গেছে। মেঘ বলল, আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কয়টাকে আধমরা করে নিজের বাড়িতে পাঠাবে। বন্যা বলল, একদম ঠিক আছে, এদের মারাই উচিত। তামিম বলল, বন্যা তুই এভাবে বলতে পারলি? বন্যা বলল, তুই আমার সঙ্গে কথা বলিস না, বদমাস পোলা। মিনহাজ বলল, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখবো নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদারের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাই বা তানভীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পরে যেন থাকে। আর মেঘ, মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথা বারবার বলছে, তুই আমাকে একটা বার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়ির প্রতি প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তার উপর এমন কাণ্ড কেন ঘটালি?
আবির ভাই না চিল্লালে তোর ভাই আব্বু বড়াব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যা আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত ৩ বছরের অর্ডার সমতুল্য এই একটা অর্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশ সেরা ৫টা কোম্পানির মধ্যে থাকবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা ১.৫ ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন। বলেছে পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিন বাড়িতে সব ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমদ খান পুনরায় বললেন, বাহিরে যাই করো না কেন, বাসায় অন্ততপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না, তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীরের মতো মেঘ মিম আদি ৩ জনকে আগলে রাখার দায়িত্ব তোমারও। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খান বাড়িতে পুরো দায়িত্ব তোমার। তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমলও হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যেতে পারো। জি আচ্ছা, বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিসে হয়ে বাসায় গিয়ে আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে আলী আহমদ খান মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাকা শুরু করলেন। মেঘ মিম আদি তানভীর আবির সহ সকলে নিচে আসছে। আলী আহমদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কংগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই এম প্রাউড অফ ইউ। আবির হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলেই খুব বেশি খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমদ খান শুধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিচ্ছু চাই না, তবে একদিন চাইবো। এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেই দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢুকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাঁচ লাগাতে হয় কেন? মেঘ এটা ভেবেই পায় না, আলী আহমদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাওয়ি করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলাবলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করল, আপু, তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আমার আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না, কি চাইতা? জানি না, বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিমও তারপরও মেঘের পিছন পিছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, তবে চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ায় নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলল, বউ লাগবে। দিবেন এনে? ভাই আরো বউ লাগবে। ২-৩ দিন পর বিকেলে আবির তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখছিল।
মালিহা খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ মিম সহ রান্নাঘরে থাকা দুই কর্তীর নজরে পড়ে মেন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার ওপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধাই, ফুপি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়ল? এদিকে কাজ নেই, তাই তেমন আসা হয় না। আজ একটু কাজ ছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করছো, ভেতরে আসো। এই মেঘ, ভেতরে নিয়ে যা। এখানে দাঁড় করিয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে দিয়ে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করল, আপু, তুমি যে বিবাহিত এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে? আবির ভাইয়াই আমায় পাঠিয়েছে। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। উনারা হঠাৎ ফুপির বাসায় কেন? উনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি? আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি। তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইকে রীতিমতো ধমকায়। দেখছো, তারপরও আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিহা খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবে। আলী আহমদ খানকে বলেছেন, উনি তেমন সাড়া শব্দ করছেন না। উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন, ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলে বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভুরু নাচিয়ে প্রশ্ন করল, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট করে বলল, মানে? ফুপির ভালোবাসার ভাগ দেন। কাছে আয়, দিচ্ছি। মেঘ দু কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তোর তাই তো। আল্লাহ, মজার ছিল ব্যাপারটা। ফুপির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তারই ভাগ দিলাম। আর খাবারের ভাগ চাইলে এরপর থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়? মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার ভাগ চাইছিস, কম করে কিভাবে দেই বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাই নাই। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদমাখা কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও ফুপির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, অন্য কিছু মানে? কিছু না। এখন ফুপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর কেউই বের হলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতো আপুর সঙ্গে কথা বলছেন। বড় আম্মু তো অনেক দিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাচ্ছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত ব্যাককল না। আবির হেসে বলল, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে।
লজ্জায় মাথাটা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধাবমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটাই কমে এসেছে। মেঘেদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যার মেঘ গল্প করতে করতে দুজন হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে, এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন আসতেই পারে, তোর প্রতিও আসছিল। তাই আমি তোকে আমার মনের কথা বলছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমরা তা মেনে নিয়েছি। তুই না করেছিস, এরপর কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজুরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমাকে ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো। তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করল, তুই কোথায় ছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যারেরা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু ওইখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো। রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আদমরা করে ছাড়বে। আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার হাতে কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভেবেছিলাম তোদের এলাকায় ভাইদের কত কথাই বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানোর মতো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনাকে কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ তপ্ত স্বরে বলল, শোন, কথায় কথায় আমার আবির ভাই আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে এটা তোর কানের সমস্যা, তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমার আবির ভাই বলেই তো বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। আকস্মিক মেঘদের দিকে চেয়ে বলল, এই সাইড দে, ভাইরা আসতেছে। বন্যা মেঘ তামিম সাইড দিয়ে দাঁড়িয়ে। প্রায় 15-20 জন ছেলে হাঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতে মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। উনারে পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে, তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্ত ভরা কণ্ঠে বলল, উনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরেই কিছুটা দূর থেকে হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মেঘরা পিছন ফিরতে তাকিয়ে দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশত মেঘ, বন্যা, মিনহাস, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই! বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতে মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভেতরে আসে না। আজই প্রথমবার ভেতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাস, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি, সহসভাপতি, যুগল সম্পাদক, আহ আহ্বায়ক না কি যেন একটা আমি কি ভুল আচরণ করছি?
তোমরা সবাই বলবানি যে পাঠিকা পড়তে পারে না। আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে। আবিরও স্নেহর সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যারা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কষলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পর আমায় স্মরণ করেছিস সেইটাই অনেক ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতে মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে ২-৩টা মেয়ের নামে সহ্য করতে পারে না। সে আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানেন কত মেয়ের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে তো কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহুদূরের বিষয়। তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল অকস্মাৎ ঝুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপ্পড় মেরে বলল, বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণটা কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজেদের অবস্থান নিজেরাই তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমিও তো এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যারদের ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি। আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গ ও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না। দ্বিতীয়ত, আমি এই ভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়ত, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বুঝি না। তুমি আমার বড় ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? এবার আবির বলল, হ্যাঁ ভাই। তো তুমি আমাদের অবস্থা দেখেই গেছিলা। স্যারেরা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেই দিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহই ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম, এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আর কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমরা 12 বন্ধুর মধ্যে 9 জনই ডিইউতে ভর্তি হয়েছি। বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারি তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমি বা আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনোদিন শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমায় প্রশংসা করছিস, আমার বাপেরও আজ পর্যন্ত এত প্রশংসা করিনি। তুমি কি যে চিজ! তোমার বাপে হয়তো বুঝে নাই। আবির মৃদু হাসল। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, এই শহরে থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেইনি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলেছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ। দুদিন পর থেকে কোথায় যাব তাও জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে। আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আবির রুষ্ট স্বরে বলল, সবই করে দিব। প্রয়োজনে প্রোগ্রামেও আসব, কিন্তু গেস্ট হিসেবে নয়।
সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে 500 শতাব্দীর ভাষণ শুরু করিস, তাহলে এক একটা স্টেজে ফেলে পিটাবো আমি, বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। দেখো তো, তোমায় রাস্তায় দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভেতরে চলো। ভেতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবে জানাস। অফিসে কাজ ফেলে আসছি, একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না, চলো চলো। আবির ঘুরতে মেঘদের দেখতে পাই। কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। আবির পেছনে ফিরে থাকাই আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জন্মেছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো। ছোট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো। মনোযোগ ছিল অন্য কোথাও। ওপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্ন করছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘকে দেখলো। 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকে দেখছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে তেজ গলায় বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমান ঠিকমতো কথাই বলেনি, বাইকে ওঠা তো দূরের বিষয়। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপির জন্য মনটা ছটফট করতেছে। সে প্ল্যান করেছে ফুপিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙুলে ইশারা দিতে মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতে? মিনহাজ আর তামিমের প্রতি কোচ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকাতে অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম। আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না। আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধও হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বললেও ওর নাক ফুলে যায়, গাল দুটো লাল টকটকে হয়ে যায়। দুধে আলতা চেহারায় রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে। গলার দুপাশে দুটো রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে। রক্তাভ দুগালে ভালোবাসার পরশ একে দিতে ইচ্ছে করছে। কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব। বিড়বিড় করে বলল, সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পেছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে, এই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতে বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য ছিল না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো। খেলো তো খেলো, একদম মেঘদের সামনেই। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলে পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচয় লাভ করে মেঘের সামনে মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের ওপর হেলে পড়ছে।
বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসল। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। দুই ২ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তবু হাসি থামানোর নাম নিচ্ছে না। মিনহাস সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন, থাম, এর বেশি হাসলে মইরা যাবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস, তুই যে আবির ভাইকে মারার হুমকি দিয়েছিস, আবির ভাইয়ের প্রতি তোদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দেবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? আচ্ছা বাদ দে, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এইসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় বড় ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবৎ নিশ্চুপ দাঁড়িয়েছিল। ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো, তবে কি হতো? ভাবতেই ভয়ে কেঁপে উঠেছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির ভাই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে। এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতে মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ। তুই না বললি বাইকেই যাবি? তাই তো আঙ্কেলকে চলে যেতে বলেছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেই থাকিস না। ব্যাপার না, চল, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপির কথা বললে নিশ্চিত মায়ের খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা। মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভুরু নাচাতে মেঘ মৃদু হাসল। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো। গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরো বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরো তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে এত লজ্জা কেউ পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উলট পালট করে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে যে তোকে আমার করে পাবো, অপেক্ষার প্রহর যে ফুরোই না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি।
আমি সেই কবেই বলছিলাম। তা এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। সবার কথাই আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সবকিছু মনে থাকে? না, প্রয়োজনের বাইরে সবকিছু ভুলে যাই। মেঘ হুট করেই বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। থতমত খেয়ে বলল, মানে? গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজার খানেক। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? আবির দু হাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালারের বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। ভুরু কুঁচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ কালার বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্ত স্বরে বলল, আমার লাল নীল প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামো বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো? তাও আবার একটু পর পর খারাপ হয়? আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খাওয়া শেষ করে আবিরের সঙ্গে ফুপির বাসায় আসছে। ফুপি মেঘকে দেখেই ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছেন। আবির মেঘকে দূরে সরিয়ে রেখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবসময় বকা দেয়। ফুপি তো বকেন, উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপির কথা মেঘ যেদিন শুনেছে, তারপর থেকে প্রতি রাতেই ফুপির কথা মনে পড়তে থাকে। মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতে 2 দিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো, তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনের কান্না কমে এসেছে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হবে। হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসাইয়া দিবনে। ইহ, আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো, সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়ি আসবি। কিসের শ্বশুর বাড়ি, কার শ্বশুর বাড়ি? আবির ফুপিকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছি, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পেছনে লাগছো। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে? এই জন্যই তোকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘ আপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভ কামড়ে দিয়ে বসে আছে। মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চয়ই ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখছো, আমি কাউকে জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপি, খুব খিদা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই। হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, এক ব্যাচের জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি ওদের কি করেছিলেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে, রেজাল্টও ভালো করছিল। কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না,
স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সবকটার বাবা মাকে এখানে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি 2-3 জন বাদে সবগুলারই পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মাকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠাইছে, আর এগুলো সঙ্গদোষে নিজে ধ্বংস করতেছে। জানার পর নিজেরই কষ্ট লাগতেছে। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝেছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওনাদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম আমি বলেই স্যাররা আমার কথা মেনে নিয়েছেন। তৃতীয় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদের খবর নেওয়া হয়নি। বাহ, কি আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7ই ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজরে পড়ে অনেকে গোলাপ হাতে করে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘবর্ণা এসব ডে কখনোই পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বর্ণার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাইয়ের থেকেই নিব। বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিয়ে দিল, কিন্তু বন্যা নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলছে তোরাই জানিস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের ওপরে গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুস্কি এসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলে হৃদয়ে তোলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখবো। আবির গোলাপ আর চিরকুট টেবিলের ওপরে রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখা ছিল সেভাবে আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনো দেখেনি দেখে মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মেঘ মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকল। বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্তই প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালে 2-3টা জায়গায় দাগ হয়ে আছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে হয়ে আছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগা শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকের চুলগুলো এখনো ভেজা। আবিরের কুঁচকানো ভুরু যুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ সব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাহনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য কিছু চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়াক্ট করবে তাই ভেবেছিল। আবির হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কুণ্ণকহরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস, মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির। চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজিয়েছে, কি বললে এই যাত্রার উদ্ধার হতে পারে সেসব ভাবছে।
মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত ছড়িয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো, এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা, কিসের নিশান? আবির নিজেও ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ে 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশ একটা, 2-3টা গালেতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম, মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ উষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলেই মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পিছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশাই টানিয়ে ঘুমাস। দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয়, তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলল, মাহাদিবা ইজ মাইন। বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুটটা রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরে টেবিলে একটা চিরকুট দেখতে পাই। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে। এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছুই থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবিরের রুমে। খোঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমে প্রত্যেকটা জিনিসে তালা দেওয়া। টেবিলের ওপরে রাখা বই, খাতা সব চেক করেছে, কিন্তু কিছুই পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুন না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই। আজ প্রমিস ডে। অবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘ ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট টেডি যেখানেই পায়নি, সেখানে প্রমিস যেতে তো কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাই কিছু বলেছেন? অথবা তানভীর ভাই? না। মিনহাস তামিমরা কিছু বলেছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডেতে আমার কি কাজ, আমি জেনে কি করব, তুই বল। আজ প্রমিস ডে। দেখ, চারিপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমার কেউ প্রমিস করে নাই। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে আগে বলবো না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতো ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করল, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুইজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপরও আমাদের বন্ধু এইরকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সরে যাব না। প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকেই খুব ম্যাচিউর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক ততটাই দুষ্টু আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টুমির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যা ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে।
বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টুমি করলেও বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যা মেঘকে বোনের মতো যত্ন করে রাখে। এত বছরের বন্ধুত্বে বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করেছি, ঝগড়া করেছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখাই। তুই কত সুন্দর করে সব মেনে নিস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না আমি। খুব ভালোবাসি তোকে। বর্ণাও আহ্লাদী কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনে একসঙ্গে বলে উঠল, আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙুল ওদের সামনে ধরিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্ট আমায় প্রমিস করছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না। প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টও আমায় প্রমিস করে ফেলেছে। এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাব না, তাহলে আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি? দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না। এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে। মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লিখেনি। চিন্তা করছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকাই। আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গুটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় ৩০ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায়ই এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে, ছবি তুলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎই মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিছু বলার নেই? না। আজকে কি ডে বলুন তো? মন্ডে, মানে সোমবার। কেন? কথাটা কিন্তু সেই ছিল। আজকে কি বার বলুন তো? মন্ডে, মানে সোমবার। কেন? আবার মেঘ বলল, এই ডে এর কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো। তপ্ত স্বরে বলল, আপনার টেবিলের ওপরে রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টার স্বরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন। আপনার সাথে আর কোনো কথা নেই। আবির সব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকাই। খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধাই, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন?
আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এইসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারবে না। কাজে কর্মে দেখিয়ে দেব। আবিরের কথা মেঘের বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন। আর বলবো না প্লিজ। আজকে করলে কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ তোর অভিশাপ ফলে গেছে রে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভুরু কুঁচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল? মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে হচ্ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি রেখেই বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? হুম, থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে হুম শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস যেতে মেঘকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনাটা মনে পড়তেই মেঘ লজ্জায় দুহাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটও লেখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনে আসেনি। প্রমিস যেতে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলেছে। আজ 13ই ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির, তানভীর যে যার মতো কাজে বেরিয়েছে। মিম আর আদি স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরে আবির বাসায় আসছে। আবিরের হাতে দুটো শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কিরে, তুই এ সময় বাসায় যে? আজ পহেলা ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব। তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করেছিস, এমনভাবে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না। তোর আব্বু তো প্রায়ই বলে, তানভীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগ ডে এর ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল। আকস্মিক আবির রুমে ঢুকায় মেঘ আঁতকে উঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকে একে বলিস শাড়িটা পরিয়ে দেবে। দ্বিতীয় শপিংটা বিছানার ওপরে রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটা পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়িই পরবি, তাই ড্রেস আনেনি। একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। ঘাড় ঘুরিয়ে শীতল কণ্ঠে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। ওরে বাবারে বাবা, এত বড় ভিডিও রেডি করতে যায় আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আমি ভাবতেছি তোমাদের জন্য একটা ভিডিওতে একটা করে পর্ব থাকবে। তোমরা কি বলো? কারণ একটা ভিডিওতে যদি 2টা করে পর্ব দিতে যাই, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার হয়ে যাচ্ছে। আর এত বড় ভিডিওতে ভয়েস দেওয়াও আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তোমরা যদি বলো তাহলে সিদ্ধান্তটা পাকাপাকিভাবে নিব। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।